অফিসগুলো বন্ধ থাকার কারণে আজকে আমরা পত্রিকাগুলো পাচ্ছি না এবং পাঠকও জেনে গেছেন যে তারা আগামীকাল আজকে আর কি পত্রিকা প্রকাশিত হবে না, সকালে পাঠকের হাতে পত্রিকা যাবে না। আমি আলোচনায় যাব বাংলাদেশের রাজনীতির জায়গাতে, কিন্তু তার আগে আপনারা দুজনেই যেহেতু এই অঙ্গনের মানুষ, একজন সম্পাদক আর একজন শিক্ষক, যে এই যে পত্রিকা না পাওয়ার যে ব্যাপারটি, আমাদের এখানে ছোটখাটো ভাবে কিছু কিছু সমালোচনা হয়, এইভাবে কেন বন্ধ থাকবে, কেন পাঠককে একদিনের জন্য সংবাদ থেকে বিচ্ছিন্ন রাখা হবে। এখন যদিও অনলাইনের ইন্টারনেটের কারণে কোনো কিছু থেকে আর তো বিচ্ছিন্ন নয়, কিন্তু তারপরেও বাংলাদেশের খুব বেশি সংখ্যক মানুষ অনলাইনের সঙ্গে সম্পৃক্ত নন। আমি যদি প্রথমে একটু শিক্ষকের কাছ থেকে শুনে সম্পাদকের কাছে আসতে চাই, ডক্টর গোলাম রহমান। ধন্যবাদ। সংবাদপত্র প্রতিদিন বেরোবে, এটাই হচ্ছে নিয়ম, এবং পাঠকরা সংবাদপত্রের প্রত্যাশায় থাকেন। দেখেন, আমরা প্রতিদিন সকালে পত্রিকাটা প্রত্যাশা করি, এটা একটা, আমরা বলি এটাকে ওয়েলকাম গেস্ট। কিন্তু প্রতিদিন আমরা গেস্ট, কিন্তু একই গেস্টকে প্রতিদিনই কিন্তু ওয়েলকাম করি না। একদিন, দুদিন, 3 দিনের দিন কিন্তু সেই গেস্টকে আমরা বলি যে কবে বিদায় হবে, এরকম একটা ভাব থাকে। কিন্তু পত্রিকা এমন একটি বিষয় যে আমরা প্রতিদিন সকালে তাকে আমরা ওয়েলকাম করি, তাই না? আমরা পেতে চাই। এটা একটা দুর্দমনীয় একটা আগ্রহ, প্রত্যাশা। তো এইখানে পত্রিকা বন্ধ হলে পাঠকের কিন্তু মন খারাপ থাকে, এই অর্থে যে তারা অনেক ভুলে যায় যে আজকে কেন পত্রিকা বন্ধ থাকবে। যদি আজকে অনলাইনে পত্রিকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা খুব আজকের সেই এই একটা এত আধুনিক বিশ্বে বন্ধ থাকার বোধহয় প্রয়োজনও নেই এক অর্থে, যে কোনো কারণেই হোক। কারণ হচ্ছে যে যদি বিশেষ ব্যবস্থায় শিফটিং ডিউটি করে ইত্যাদি নানান ব্যবস্থায় তো পত্রিকা বের করা সম্ভব, এবং সেটা ডিস্ট্রিবিউট করাও সম্ভব। এই যে ডিস্ট্রিবিউট করার ব্যাপারটা, এটা হঠাৎ একদিনের জন্য খুব বেশি যে এগোয়, কিংবা এটা হয়তো ধর্মীয় অনুভূতিকে একটা সম্মান জানানো, আমি জানি না এতে করে সম্মান আদৌ জানানো হচ্ছে কিনা। কারণ আমি তো আমার কাজকে আমি কমিয়ে ফেলছি। কাজ কমিয়ে ফেলা কিংবা ছোট করে দেখা, সেটা তো আমার মনে হয় উল্টো অর্থ হতে পারে। ধর্ম পালন তো করতে হবে, আমি আমার স্বাভাবিক জীবনযাত্রার মধ্য দিয়ে, হ্যাঁ, কাজ কোনো বিচ্ছিন্ন করে নয়। তো সেই দিক থেকে মনে হয় ভবিষ্যতে, এখনো কিন্তু কোনো কোনো ছুটিতে কাগজ বেরোয়, বিশেষ ব্যবস্থায় বেরোয়, হয়তো ভবিষ্যতে আমার ধারণা এই নিয়ম খুব বেশি দিনে প্রচলিত থাকবে না। হতে পারে যে ঈদের বড় ছুটি কিংবা ওইরকম চালু থাকতে পারে। অধ্যাপক গোলাম রহমান যেটি বলছেন যে বন্ধ থাকার ওই অর্থে তেমন কোনো কারণ নেই, বের করা উচিত। তো সম্পাদকরা বের কেন করছেন না? নুরুল কবির। ধন্যবাদ আপনাকে, এটা অত্যন্ত একটা সংবেদনশীল প্রশ্ন করেছেন। আমি আপনাকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই এই প্রশ্নটা করবার জন্য। 1 নম্বর কারণ হচ্ছে যে আমার যারা বন্ধু বান্ধব তারা আমাকে এই প্রশ্ন করেন, তারা ব্যক্তিগত উত্তর দিই। সারা দেশের মানুষ এটা জানা দরকার। পত্রিকা কবে বন্ধ থাকবে, কবে খোলা থাকবে, এটা নির্ধারণ করেন মালিকদের একটা সমিতি আছে। তাদের নামটা একটু অদ্ভুত, যদিও নোয়াব, সেটা হচ্ছে নিউজ পেপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অর্থাৎ পত্রিকার যারা প্রকাশক, মালিক, তারা সিদ্ধান্ত নেন। আমরা যারা যে সমস্ত পত্রিকায় কাজ করি, আমাদেরকে সেই সিদ্ধান্ত আইনানুগতভাবে মেনে নিতে হয়। আপনি যদি, আমার হয়তো জীবনে কখনোই সে সুযোগ হবে না, কারণ আমি হচ্ছে একজন শ্রমিক সাংবাদিক, কিন্তু আমি মনে করি এটা একটা অত্যন্ত অন্যায় সিদ্ধান্ত দুটো কারণে। এক, আপনি যদি পত্রিকার ছুটি কি কি সময়ে হয় এর লক্ষ্য করেন, তাহলে দেখবেন এটা একটা রাজনৈতিক, দার্শনিক এবং সাংস্কৃতিক প্রশ্ন। এটা খুব হেলাফেলা করবার বা কিংবা কোনো ছোট্ট বিষয় নয়। বাংলাদেশের আমাদের যেগুলো জাতীয় দিবস আছে সেগুলো বাদ দিয়ে, রাজনীতির দিক থেকে স্বাধীনতা দিবস, তারপরে হচ্ছে বিজয় দিবস, আমাদের শহীদ দিবস, এগুলো ছাড়া আপনি যতগুলি ধর্মীয় ইসলামের দিক থেকে যেগুলি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়, তার সবগুলিতে ছুটি আছে। এর মানে হচ্ছে এই দেশে যে ইসলাম ধর্মাবলম্বী জনগণের বাইরেও অপরাপর ধর্মাবলম্বী লোকজন আছেন, তাদের যে সমস্ত পবিত্র দিন আছে তারা যেভাবে দেখেন, সেই দিনগুলিতে কিন্তু পত্রিকা বন্ধ নয়। এবং আপনি শুনলে অবাক হবেন, আপনার অবাক হওয়ার কথা নয়, আমাদের দর্শকরা হয়তো অবাক হতে পারে, কিন্তু আপনি নিজেই সাংবাদিকতার লোকের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। সেটা হচ্ছে যে জাতীয় দিবসগুলোতে রাজনৈতিকভাবে যেগুলি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস, সেইখানে নওয়াবের সিদ্ধান্ত হচ্ছে ইচ্ছে করলে কোন পত্রিকা বিশেষ আয়োজনের মাধ্যমে সেগুলো বের করতে পারবে।
কিন্তু ইসলামের সঙ্গে সম্পর্কিত যেই সমস্ত ছুটিগুলিতে দিনগুলিতে ছুটি থাকে সেই দিন ইচ্ছে করলেও সেটা পারবে না। কিন্তু এইটা আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে সমস্ত পবিত্র দিন আছে সেইটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর মানে হচ্ছে বাংলাদেশে ধরেন গত 5 বছর ধরে একটা আওয়ামী লীগের সরকার ক্ষমতা আছে, প্রতিদিন তারা বলে তারা একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এখনো আবার নতুন করে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কিন্তু এইসব ব্যাপারে কোনো তথ্য মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নাই। আমি মনে করি ধর্মীয় দিবসগুলোতে ইসলামের জন্য যদি সেগুলো বন্ধ থাকে, তাহলে বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের জন্য যেগুলি থাকা, তাহলে দুর্গাপূজায় কেন বন্ধ থাকবে? সেদিনও বন্ধ থাকা উচিত, যদি সম্মান জানানোর ব্যাপার থাকে। আর যদি ব্যাপার এমন থাকে যে না, পত্রিকা অন্য অনেকগুলোর মতো একটা প্রফেশন, যেটা উনি সঠিকভাবে বলেছেন, এটা এমন ধরনের একটা পণ্য যেই পণ্য এমনকি ছুটির দিনেও মানুষের এক ধরনের এই পণ্যের জন্য ক্ষুধা থাকে, বা ছুটির দিনে হয়তো একটু বেশি থাকে, কারণ তার অবসর থাকে। হয় কোনোদিনই ছুটি থাকা উচিত না, সেই ক্ষেত্রে আপনার যেটা ডিউটির কথা বলেছেন বিশেষভাবে করা উচিত, শিফটিং করে সেটা করা উচিত। এবং আমাদের কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকরা যেটা যে অসন্তুষ্ট হবে তা নয়। তাহলে এটা কেন হচ্ছে? বাংলাদেশ যে বহু বছরে তার কনস্টিটিউশনে যে রাষ্ট্রধর্ম ইসলাম বলে একটা কথা আছে, তার কতগুলো কিন্তু সামাজিক সাংস্কৃতিক প্রতিক্রিয়া আছে। এটি তারই একটা প্রতিফলন হিসেবে, যেহেতু এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের ইসলাম ধর্মাবলম্বী, ফলে তাদেরটাই সম্মান করা হয়, অন্যগুলি বা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সম্মান প্রদর্শন করা হয় না। আমি মনে করি নোয়াব যারা আছে, যারা নিউজ পেপার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের গণতন্ত্র পরায়ণ হওয়া দরকার, তাদের অপরাপর ধর্মাবলম্বী মানুষদের প্রতি সম্মান থাকা দরকার, একটা অসাম্প্রদায়িক ব্যবস্থার মধ্যে তাদের যাওয়ার দরকার। হয় কোন ধর্মের পবিত্র দিনেই ছুটি থাকবে না, অথবা সমস্ত ধর্মের পবিত্র দিনগুলো সেখানেও ছুটির ব্যবস্থা করতে হবে। ফলে এই বিষয়টি নিছক অরাজনৈতিক কোনো বিষয় নয়, এটার সঙ্গে সাংস্কৃতিক রাজনৈতিক সম্পর্ক আছে। রাষ্ট্রের যে চরিত্র যে প্রতিফলন ঘটছে তারই একটা রিফ্লেকশন এটার মধ্যে। তার মানে কি নয় যে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরও একটা বিরাট ভূমিকা আছে, তারাই এই ডিসিশনটা নিতে পারেন। সরকার কি এখানে বড় ধরনের বিপত্তি করবেন কি? আমার মনে হয় আপনি খেয়াল করুন, আমি অনুমান করি যে শিল্পের সাথে যারা জড়িত তারা যদি উদ্যোগ নেয় তাহলে যে সফল। আমি আবারও বলছি, এইটা আইনানুগ ভাবে নির্ধারণ করার ক্ষমতা হচ্ছে নিউজ পেপার মালিকদের অ্যাসোসিয়েশনের। এটার জন্য যেটা ভালো হলো মানে তারা এই দায়ী, তারা মন্দ হলেও দায়ী তারা। সরকার বলে একটা বস্তু সব সময় থাকে, আজকে এই সরকার, কালকে ওই সরকার, কিন্তু যেই সরকার মনে করে বা দাবি করে অসাম্প্রদায়িক সরকার, ধর্মনিরপেক্ষ সরকার, তার একটা তথ্য মন্ত্রণালয় বলে এক বস্তু আছে, তারা এই বিষয়ে চক্ষু বন্ধ করে রাখবে, মুখ খুলবে না, এইটাও তো কোনো ব্যাপার না। সকল সংশ্লিষ্ট সকল পক্ষের এটি নিয়ে ভাবনার বিষয় আছে বলে আমি মনে করি। সিদ্ধান্ত যাই হোক, ভাবনার বিষয় যে আছে সেটি খুবই, আমরা নিশ্চয়ই সবাই একমত হব, বা আমাদের এই অনুষ্ঠানে যারা দর্শক যারা দেখছেন তারাও সবাই একমত হবে, এবং আমরা চাইবো যে বিষয়টি নিয়ে আগামীতে আরো অনেক আলোচনা করতে। আমি যদি কোনো কিছু বিশেষ কোনো কিছু এই জায়গাতে বলার না থাকে, ডক্টর গোলাম রহমান আপনার কাছে আসতে চাই। আমাদের রাজনীতিতে একটি নির্বাচন হয়ে গেল, একটি নির্বাচন হবার সঙ্গে সঙ্গেই পরে শপথ, আরেকটি সরকার গঠন, মন্ত্রিপরিষদের সদস্যদের নাম জানলাম আমরা, কিন্তু এর মাঝেই আবার আলোচনায় চলে এলো যে সংলাপ, আরেকটি নির্বাচন করতে হবে। বিদেশি কূটনীতিকদের এক ধরনের দৌড়ঝাঁপ, কোন দেশ স্বীকৃতি দিল, এক দেশ স্বীকৃতি দিলে এক দল খুব উৎফুল্ল হয়ে যাচ্ছে, এখনো স্বীকৃতি দেয় নাই তাতে আবার আরেক দল উৎফুল্ল হয়ে যাচ্ছে। এই যে স্বীকৃতি নিয়ে যে দুই পক্ষের যে টানাপোড়েন চলছে, বা কারো খুশি হওয়া কারো অখুশি হওয়া যেটা চলছে, এই বিষয়টিকে আমরা কিভাবে দেখছি, বা আপনার বিশ্লেষণ কি এই জায়গায়? আমার মনে হয় যে নির্বাচন উত্তর যে প্রতিক্রিয়া এটি কূটনৈতিক একটি বিষয়। যে কোনো দেশ যে কোনো সময় তারা অভিনন্দন জানাবে কি জানাবে না তাদের ব্যক্তিগত বিষয়। এখন এটিকে এখন আলোচিত হচ্ছে এই কারণে যে এই নির্বাচনটি প্রত্যাশিত নির্বাচন হিসেবে হয়নি। এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ খুব সীমিত ছিল, এবং এই নির্বাচন জনগণের রায় হিসেবে
এটা মানে রায়ের প্রতিফলন হয়েছে এটাও মনে করা হচ্ছে না। এবং তাতে করে যারা সরকার গঠন করেছেন তারাও কিন্তু বিষয়টি উপলব্ধি করেছেন এবং করছেন। যদিও কেউ কেউ বলছেন 5 বছরের মানে 5 বছরের জন্য সংসদ, 5 বছরের জন্য নির্বাচন হয়েছে, সেটা হয়তো সাংবিধানিকভাবে হয়েছে, ঠিক আছে, কিন্তু তারাও নিজেরা বুকে হাত দিয়ে হয়তো বলবেন না যে এই সরকার 5 বছর এই সংসদ 5 বছরের জন্য হয়েছে। আবার আসবো যেটা দিয়ে শুরু করেছে, মানে একটি হলো কূটনীতিকদের প্রসঙ্গ, স্বীকৃতি দেয়া না দেয়া নিয়ে দুই দলের বিষয়, আরেকটি হলো যে নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠিত হলো সেই নির্বাচনে ডক্টর গোলাম রহমান যেটা বলছেন জনগণের রায়ের প্রতিফলন হয়নি। অনেক আলোচনা হয়েছে, আমরা হয়তো সেই পুরনো প্রশ্নই আবারও করছি আপনার কাছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আপনাদের দুজনের সঙ্গে আমি একটা ব্যাপারে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আপনারা বলছেন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, 1 নম্বর কথা। 5 তারিখে যে ঘটনা অনুষ্ঠিত হয়েছে এটাকে রাজনীতি বিজ্ঞানের ভাষায়, গণতান্ত্রিক দর্শনের ভাষায়, এটাকে সংজ্ঞায় এটাকে কোনো নির্বাচন বলে না। নির্বাচন মানে হচ্ছে কেন নির্বাচন? জাতীয় সংসদীয় পদ্ধতিতে মানুষ তার স্বেচ্ছায় নানান ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে তার প্রতিনিধি পাঠাবেন। যে প্রতিনিধিরা তার পক্ষ হয়ে আইন প্রণয়ন করবে, আইন সংশোধন করবে, একই সঙ্গে নির্বাহী কর্তৃপক্ষ যেটা রাষ্ট্রের থাকে তার কাজকর্মের নিয়মিত জবাবদিহিতা করবে। জনগণ তার প্রতিনিধি পাঠায় একটা নির্বাচনের মধ্য দিয়ে, যেখানে একটা ভোট পড়ার আগে একটা সরকারের বা একটা দলের পক্ষে সংবিধান অনুযায়ী একটা সরকার গঠনের মেজরিটি তৈরি হয়ে গেছে 153টা। 151টা হলেই সরকার গঠন করতে পারে বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী। একটি ভোট পড়বার আগে এটা নির্ধারিত হয়ে গেছে, কারণ প্রধান অপোজিশনটা বয়কট করেছিল, সেই বয়কটে মানুষ সাড়া দিয়েছে, অথবা সাড়া দেওয়ার পরও ব্যক্তি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে যারা ওইসব আসনে দাঁড়িয়েছিল তাদেরকে ইন্টিমিডেট করে ইলেকশন কমিশনের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিয়ে ভোটের আগেই 151টার বেশি সিট যার যেই কথিত নির্বাচনের মাধ্যমে আপনারা বলছেন নির্ধারিত হয়ে গেছে, এটাকে নির্বাচন বলার রাজনীতি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বিজ্ঞান, আধুনিক বিশ্বে এইটাকে স্বীকৃতি দেওয়ার কোনো মানে হয় না। 2, আমি আসছি বাকি যে 147 সিট, সেখানে যে কোনো সেন্সিবল মানুষের চক্ষু আছে, কান আছে, দেখেছে এবং শুনেছে এবং বিবেকসম্মত কথা বলবার সাহস আছে, নৈতিক সাহস আছে, তারা জানে 10%-এর বেশি লোক ওখানে যায় নাই। তার মানে 10% লোক যদি এখানে ভোট দিতে গিয়ে থাকে তাহলে টোটাল জনসংখ্যার ভোটার জনসংখ্যার 5%, 4.5% লোকের ম্যান্ডেট আছে। একটা গণতান্ত্রিক সরকার হতে হলে সম্মতির ভিত্তিতে, যদি জনগণের কনসেন্টের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, এইটা সম্মতি সুযোগই দেওয়া হয়নি, এটা নির্বাচন না। 1 নম্বর। এইটার সঙ্গে আমি জড়িত করতে চাই আপনি কূটনীতিকদের প্রশ্ন। কূটনীতিকের জায়গায় যাওয়ার আগে যে আপনি যেটাকে বলছেন নির্বাচনই না, কিন্তু এটি তো যাই ঘটুক সেই তার মধ্য দিয়ে একটি সংসদ গঠিত হয়েছে, এটি 10ম জাতীয় সংসদ। পরবর্তী নির্বাচন যদি হয় সেটা তো 11তমই হবে, তাহলে এটাকে যে নির্বাচন নয় আমি কি করে বলবো? এটা আইনগতভাবে তো না বলার কোনো সুযোগ নেই। পারবেন না, কারণ হচ্ছে এখানে এই শাসক বুর্জোয়ার যে অন্তর্গত রাজনৈতিক দেউলিয়াত্ব, সেই দেউলিয়াত্ব এবং তার যে অনুসারী মিডিয়া, তার যে অনুসারী শিক্ষা প্রতিষ্ঠান, তার যে অনুসারী সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, চামচা, এইগুলি বলতে থাকবে বলে হয়তো এরকম একটা টেকনিক্যালিটির জায়গায় আসবে। যেমন বিএনপির আমলে 1996 সালের ফেব্রুয়ারি মাসে যে এরকম একটা 15 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ছিল, সেটাকে আমি নির্বাচন মনে করি না। কিন্তু তাতে, কারণ নির্বাচনের মধ্যে তো এইরকম একটা কন্টেস্টিং ব্যাপার যদি না থাকে, নির্বাচনের এসেন্স হারিয়ে যায়। সংবিধানের মধ্যে 2টা থাকে, লেটার থাকে, স্পিরিট থাকে। স্পিরিট এবং লেটার অর্থাৎ শাব্দিক অর্থে এবং মর্মের দিক থেকে গণতন্ত্রের যে ব্যাপার, সেটা 96 সালের ফেব্রুয়ারি ডেটটাও ছিল না। কিন্তু এইটা তো আরো খারাপ, এখানে হইল 45 না 47 জন হয়েছিল আনকন্টেস্ট। এখানে আমি আবারও বলছি, একটাও ভোট পড়ার আগে
153টা, অর্থাৎ সরকার গঠন ক্ষমতা চলে গেছে। 41 সদস্য বিশিষ্ট এক মন্ত্রী পরিষদ হচ্ছে, তার 39 জন মেম্বারকে ভোটে দাঁড়াতে হয় নাই, একটা ভোটও তাকে ফেস করতে হয় নাই, নিজেদের ভোট দিবার প্রয়োজন হয় নাই। এটাকে যারা নির্বাচন বলে, আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে ভুল, ইতিহাস বিজ্ঞানের দিক থেকে ভুল, এবং কিছুটা নির্লজ্জতা যথেষ্ট না থাকলে এইটার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার গণতন্ত্রের নামে অন্তত হওয়া সম্ভব নয়। 2, এখন এইটাকে কূটনীতিকরা কেউ যদি সঠিক নির্বাচনে বলতেই পারে, সে তাদের প্রবলেম। কারণ এই দেশের মালিক আমরা মনে করি কিনা এটুকু ইম্পর্টেন্ট, আমরা জনগণ। আবার যদি এগুলো বলে বেঠিক বলতেই পারে, এটা তাদের ব্যাপার। আমাদের প্রশ্ন হচ্ছে, এই দেশ রক্তক্ষয়ী একটা স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠিত রাষ্ট্রের জনগণের এম্পাওয়ারমেন্টের কথা আছে। বাংলাদেশ রাষ্ট্রের 7 অনুচ্ছেদ, যেটা নানান সরকার নানানভাবে সংবিধানকে পার্টিজান স্বার্থে ব্যবহার করার পরও এখনো এটা অক্ষুণ্ণ আছে। সেখানে মানুষকেই, দেশের জনগণকে এখনো পর্যন্ত মালিক বলা হয়। এই মালিকরা কখনোই এইটাকে যদি স্বীকার করে এটা একটা ন্যায্যতার ভোট, তাহলে কিন্তু এটা বিপজ্জনক অবস্থায় পড়বে, বা দেশ পড়বে এবং মানুষরাও পড়বে। কেন? তাহলে সে নিজেই তার নিজের অধিকার ছেড়ে দিচ্ছে। তাকে সরকার নির্বাচিত করবার যে অধিকার আমার আছে, আপনার আছে, সাধারণ মানুষের আছে, এই অধিকার বর্জন করে যদি পার্টিবাজি করবার জন্য কেউ যদি এইটাকে স্বীকৃতি দেয়, সে কিন্তু নিজের বিরুদ্ধে, নিজের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে কাজ করছে। এখানে কোন বিদেশি পক্ষে বললো কি কোন বিদেশি বিপক্ষে বললো, কিছু যায় আসে না। ছিল আপনার কাছে যে ইনস্টিটিউশন গুলো যে আমরা তৈরি করার কথা বলছি, আমরা তৈরি করেছিলাম কেন? নুরুল কবির, বিরতির পর আপনার কাছে উদ্যোগ নিতে হবে, একটা বিরতি নিয়ে আপনার উদ্যোগ নিতে হবে, একটা বিরতির পর নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আপনারা দেখছেন প্রাণফোটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠান, সঙ্গেই থাকুন। ফিরবো খুব ছোট্ট একটা বিরতির পর। অনুষ্ঠানে আবারও স্বাগত। আমরা কথা নুরুল কবির এবং ডক্টর গোলাম রহমানের সঙ্গে। নুরুল কবির, আপনি বিরতির আমার ছোট ছোট কয়েকটা অধ্যাপক গোলাম রহমানের কথার ব্যাপারে একটু সাধারণভাবে অনেক সুন্দর সত্য কথা বলেছেন বলে আমার ধারণা। ছোট ছোট করে টেকনিক্যাল ব্যাপার, মানে ছোট ছোট কয়েকটা রেসপন্স আছে। যেমন উনি বলেছেন নির্বাচন হয়েছে কি হয় না এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন ব্যাপার। আমি বলবো না, কতগুলি সাধারণ সত্য আছে। 2 যোগ 2 4 হয়, এটা কারোর কোনো ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন ব্যাপার নাই। যে 5 বলবে অথবা 3 বলবে সে ভুল বলছে। নির্বাচনের ব্যাপারও, নির্বাচনে সারা পৃথিবী ব্যাপী রাষ্ট্রবিজ্ঞানীদের, সমাজতাত্ত্বিকদের কতগুলি সংজ্ঞা আছে, বাংলাদেশ আইনের সংবিধানের কতগুলি সংজ্ঞা আছে। নির্বাচন মানে হচ্ছে সম্মতি আদায়ের পথ। সম্মতি আদায় করতে হলে প্রত্যক্ষভাবে জনগণকে সেই সুযোগটা দিতে হবে, সেই সুযোগটা পায় নাই। এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ওই 2 2 4 মতো ব্যাপার। 1 নম্বর কথা। 2 নম্বর যেটা প্রশ্ন, যে উনি একটা কথা বলেছেন যে সংসদে 3/4 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কনস্টিটিউশন পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা বলতে, অর্থাৎ অপোজিশনরা এটা সম্মতি দেয় নাই। এটার সঙ্গে আমি যুক্ত করে বলছি, উনি বলেছেন যে যেই পাঠটা অত্যন্ত, মানে তথ্য হিসাবে এটা দুইটাই সত্য, যে আমাদেরকে একটা জায়গায় যাইতে হবে যেখানে কোন না কোনদিন সভ্য গণতন্ত্র পরায়ণ জাতিদের মতো করে আপনার রাজনৈতিক দল ক্ষমতাসীন থেকে নির্বাচন করতে হবে। এই দুইটাই আমি সাধারণভাবে একমত। নাও হ্যাভিং সেড দিস, নৈতিকতা বলে একটা কথা আছে। আওয়ামী লীগ যে একলা একলা এই যে 2/3 সংশোধনের ব্রুটাল মেজরিটির জোরে করে ফেললো, এটা অত্যন্ত অনৈতিক। কারণ এই ব্যবস্থাটা তারা এইরকম বহু অগ্নিসংযোগ, বহু সন্ত্রাস, বহু ভাঙচুরের মাধ্যমে তৎকালীন বিএনপি সরকারকে কাবু করে এটা আদায় করে নিয়েছিল, বাধ্য করেছিল। কথা নাই, বার্তা নাই, তিনি একলা একলা এটা করে ফেললেন। নৈতিকতা, পৃথিবীতে রাজনীতি কি কোনো নৈতিকতা থাকবে না? 1 2 সঙ্গে ভুলে যান না, আজকের যে ওয়ার্কার্স পার্টি, আজকের যে জাসদ, তারা কিন্তু এটা বিরোধিতা করেছিল প্রকাশ্যে, আন্দোলন করেছিল প্রকাশ্যে, মিছিল করেছিল। আওয়ামী লীগ সংসদীয় কমিটিতে যখন যে বিশেষ কমিটি ছিল সংসদীয় বদল, সেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিরোধিতা করেছিল। এগুলির বাইরে কেবলমাত্র 2/3 সংসদ, অর্থাৎ টেকনিক্যালিটি দিয়ে এইটা করে ফেলবে আর প্রতিবাদ হবে না, এটা আশা করা ঠিক না। 3 এই যে বিএনপির আন্দোলনের প্রসঙ্গে উনি একটা কথা বলেছেন, কথা সত্য, যে শেষ পর্যন্ত একটা সন্ত্রাসী রূপ পরিগ্রহণ করেছে। জনগণকে সম্পৃক্ত করা যায় না, আমি সেটা পরে আসছি। সত্যি সত্যি সন্ত্রাসী, ভয়ঙ্কর সন্ত্রাসী রূপ পরিবহন করেছে। সেখানে অবোধ শিশু, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এরকম নারী পুরুষ, এমনকি অবোধ গরু প্রাণী পর্যন্ত পুড়ে ছারখার হয়েছে।
এইটাকে যে সমর্থন করবে সে একটা, তাকে আমি মানুষ বলতেই নারাজ, তাকে সে হলো পাশবিক একটা সত্তা, যদি কেউ ভেতরের মধ্যে পোষণ না করে সেটাকে সমর্থন করতে পারে না। এই সন্ত্রাসী রূপ পরিগ্রহণ করেছে। কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস বলে একটা কথা আছে না, এটা রাজনীতি বিজ্ঞানের বাইরে, ইতিহাসের বাইরে। এই যে অপোজিশনকে আপনি একটু ইঙ্গিত দিয়েছেন প্রশ্ন করার মাধ্যমে, আপনি তার একজনকে যখন তার সংবিধান বিধিবদ্ধ রাজনৈতিক অধিকার মিছিল করতে দিবেন না, মিটিং করতে দিবেন না, হিউম্যান চেইন করতে দিবেন না, তখন এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, এই সন্ত্রাসের রিটালিয়েশন বলে এই যে বক্তব্য, রিটালিয়েটরি যে সন্ত্রাস, এটা কি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পড়ে না? রাষ্ট্রবিজ্ঞানের কোনো ব্যাখ্যা নাই, পড়ে। এবং আপনি সর্বশেষ এখন এমনকি নির্বাচনের পর পর্যন্ত একটা এত বড় একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যে যাকে মুখপাত্র ঘোষণা করে, যেখানে একটা গোপন পার্টির মতন করে ভিডিও রেকর্ডের মাধ্যমে যখন আন্দোলন ডাক দেয়, একটা বিবৃতি দেয়, তাকে পর্যন্ত আপনি গ্রেফতার করে ফেলেন। 1, 2, 3, 4 জনের ব্যাপারে এটা হচ্ছে। তাকে মুখপাত্র ঘোষণা করলে তাকে গ্রেফতার হয়ে যায়। এইটা আনচ্যালেঞ্জ যাবে মনে করার মতন যদি কেউ থাকে, এটা বোকামি হবে না? যে রাষ্ট্র বোঝে, রাজনীতি বোঝে। 4, আমি এটা কন্টেস্ট করি যে বিএনপি আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারে নাই, এটা একটা অসত্য কথা। ঢাকার মানুষকে সম্পৃক্ত করতে পারে নাই, এই কথা সত্য। ঢাকার বাইরে হাট হরতাল পর্যন্ত হয়েছে, যেটা 69 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বায়ত্ত শাসন এবং পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের জন্য যে আন্দোলন হয়েছে, সেখানে মৌলানা ভাসানীর নেতৃত্বে যখন শেখ মুজিবুর রহমান যখন জেলে, তার মুক্তির জন্য একই সঙ্গে স্বায়ত্ত শাসনের দাবি প্রতিষ্ঠা করবার জন্য যে ধরনের আন্দোলনের ব্যাপকতা ছিল, সেই পরিমাণ ব্যাপকতা লাভ করেছিল। ঢাকা শহরের এলিটরা যদি সেটা না বোঝে, সেটা তাদের প্রবলেম। কিন্তু কি রিসার্চ করে গিয়ে দেখেন, আপনি লোক পাঠান, এবং বহুদিন পর্যন্ত ঢাকাকে তারা ডিলিং করে রেখেছিল অন্য জেলা থেকে। এইটা কিন্তু পাকিস্তান আমলে হয় না, ডিলিং করা এটা পারে নাই, সুতরাং তার সম্পৃক্তি ছিল। তারা ঢাকায় পারে নাই কেন? দুটো কারণ ছিল, ছোট্ট করে বলবো। 1, পুলিশ বিজিবি এই সরকারের পক্ষে রাজনৈতিক ভাড়াটিয়া বাহিনী হিসেবে কাজ করেছে, নামলেই গুলি করে। কোনদিন ঈশ্বর না করুক আওয়ামী লীগ যাতে এই পরিস্থিতির মধ্যে না পড়ে, যদি পরে বোঝা যাবে তার আন্দোলন করার ক্ষমতা কদ্দূর। আমি চাই না কোনদিন এরকম পড়ুক। 1, 2, বিএনপির দিক থেকেও কতগুলি অসাধারণ ধরনের দুর্বলতা ছিল, তাদের এটা শেখা উচিত। গত 10-15 বছরের রাজনীতিতে যে অর্থবিত্তের প্রভাব এবং দুর্বৃত্তায়ন হয়েছে, তাতে কনফারেন্সের নামে, নতুন নতুন কমিটি করবার নামে প্রেসিডেন্ট সেক্রেটারি পার্টির কমিটির পদগুলি বিক্রি করেছে। একেবারে ছাত্র সংগঠন থেকে শুরু করে কেন্দ্রীয় সংগঠন পর্যন্ত কমিটি মেম্বারশিপ পদগুলি বিক্রি হয়েছে। এখন জাস্ট লাস্ট কথা, যখন প্রেসিডেন্ট সেক্রেটারি কোন একটা কার্যনির্বাহী পদকে বিক্রি করে, তার পার্টি 5 লাখ টাকা দিয়ে নগর কমিটির কোন জায়গায় কেনে, তার পার্টি বিপদে পড়লে তার আন্দোলন এগুলো দুই পক্ষেই হয়েছে। যার যখন দরকার পড়ে সে বুঝবে, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, আর দিকে হচ্ছে পার্টিগুলিকে অর্গানাইজ মাসল হিসেবে সংগঠিত করা, রাজনৈতিক দল হিসেবে সংগঠিত না করার ব্যর্থতার কারণে তারা আবদ্ধ হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে যেটা আমি প্রশ্ন করেছিলাম ডক্টর গোলাম রহমানকে, এবং উনি যেটা বলছিলেন যে নির্বাচন কমিশন মোটামুটি ভাবে বেশিরভাগ কাজই সঠিকভাবে করেছে। সংক্ষেপে যদি আপনি এখানে কিছু বলেন। কমিশন সঠিক বেঠিক আমি বলতে চাই না, আমি বলতে চাই যে তারা কাজ করেছে। অনেক কাজ হয়তো ভালো করেছে, অনেক কাজ কোয়ালিফাই করে বলেছেন। এই কাজগুলির অধিকাংশ হলো কাজ দুই রকমের, কর্ম এবং অপকর্ম। আমি শুধু দুটো অপকর্মের কথা বলি। তোরা ওই সামরিক ওই ইমার্জেন্সি আমলে নির্বাচন কমিশনের মতন একটা হলো পার্টি ভাগ করতে চেষ্টা করলো, এখানে বিএনএফ করলো, পরিষ্কার ভাবে করলো। 2, এই নির্বাচন কমিশন সব কথা বাদ দেন, সে যে কত পার্সেন্ট ভোট পড়েছে এইটা নির্ধারণ করার জন্য যে 2.5 দিন সময় নিল, এই 2.5 দিনে কারা কারা ওইখানে গিয়েছিল, কোন ইন্টেলিজেন্স এজেন্সির কোন কর্মকর্তা, কোন পার্টির কোন নেতা, এইটা যে বাংলাদেশের মানুষ জানে। এইটা কেউ যদি অস্বীকার করে সে হয় আসলে বেচারা জানে না, অথবা একমাত্র
রাজনৈতিকভাবে পাপাসক্ত হলেই কেবলমাত্র বলতে পারে তারা জানে না। অর্থাৎ একটা রেসপেক্টেবল ফিগার তৈরি করবার জন্য এইটার মধ্যেই নির্বাচন কমিশনকে যে আওয়ামী লীগ ব্যবহার করেছে, তার মধ্যে সে তার রাষ্ট্রীয় ওথ ভঙ্গ করে মিথ্যাচার জনগণের সঙ্গে করেছে, সেটার জন্য তাকে কোনো না কোনো দিন শাস্তি পেতে হবে এবং পাওয়াই উচিত। বক্তব্য দিয়ে শেষ করব। হ্যাঁ, দুটো। এক, আপনি বলেছেন সংকটের সমাধান কি, মানে আমরা সংকটের মধ্যেই থেকে গেলাম না এখনো। দুটো, একটা সমাধান আছে আপাতত ভাবে, কি সেটা 1996 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি যে একটা প্রহসনমূলক নির্বাচন করেছিল, তার আগে তারা ঘোষণা দিয়েছিল, বলেছিল যে আমরা, ইনফ্যাক্ট তারা আন্দোলনের মুখে পরাজিত হয়ে ওই নির্বাচন করেছিল, বলেছিল যে সংসদটা আমরা গঠন করতে যাচ্ছি সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন করে চলে যাব। তারা করে সেটা চলে গেছে। আপনারা আজকের আলোচনায় শুরুতে বলেছেন, ফলে ওই সময় ওই সংকটের একটা সমাধান হয়েছিল। আপনারা নিজেরাই বলেছেন যথার্থই, আজকের প্রধানমন্ত্রী বলেছেন যে নিয়ম রক্ষার নির্বাচন, পরেরটা নিয়ে আলোচনা নিয়ম হতে পারে। রক্ষার নির্বাচন তিনি করেছেন। খালেদা জিয়া যে কাজটা করেছিল সেই কাজটা যদি তিনি করেন, কিন্তু তার মন্ত্রীরা করতে দিবে বলে আমার মনে হচ্ছে না, কারণ অনেকেই বলছে 5 বছর জন্য এসছি, হুইজ বিএনপি ইত্যাদি ইত্যাদি বলছে। আচ্ছা, এই সংকটটা সমাধান হতে পারে যদি নিয়ম রক্ষার করা শেষ হয়েছে, যদি তারা দ্রুততর সময়ের মধ্যে একটা নন পার্টিজান অথরিটির আন্ডারে সাংবিধানিকভাবে একটা ব্যবস্থা করে নির্বাচন দেন। এটা হচ্ছে সংকটের সমাধান। যদি না দেন কি হবে, ছোট্ট করে বলছি, এখনকার যে স্বাভাবিক অবস্থা দেখছেন, এর হচ্ছে থমকে যাওয়া পরিস্থিতি। ইংরেজিতে যেটাকে বলে লাল বিফোর দি স্টর্ম, এটা একটা ঝড়ের পূর্বাভাস। এই একটা আবার রাজনীতির ঝড় আসবে। সেই ঝড়ে বিএনপির মতো একটা অগণতান্ত্রিক দল, আওয়ামী লীগের মতো নেই, তারা এখানে নেতৃত্ব দিবে। এটাই ইতিহাসের নিয়ম, কারণ অন্য কোন রাজনৈতিক দল নাই। এবং বিএনপি যে ঝড়ের সূচনা করতে পারবে বলে আমার ধারণা, সেখানে শুধু বিএনপির কর্মীরা নয়, আওয়ামী লীগের বহু সহানুভূতিশীল লোকেরা, যাদেরকে তার আপন পার্টি সামান্যতম 5 বছর একবার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে, তারাও এই সংগ্রামে অংশগ্রহণ করবে। সেই সংগ্রামের বাইরে যারা থাকবে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে অধঃপতিত হবে, নিন্দিত হবে। কারণ অন্যায় করে, চালাকি করে কিছুদিন কাটানো যায়, সারা দেশের মানুষের সঙ্গে এইটা পার পাওয়া যায়। আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে যদি চিন্তাশীল মানুষ থেকে থাকে, তাহলে নিজেদের স্বার্থে, দেশের রাজনীতির স্বার্থে, কোন বিদেশি কি বলল, কে বলল না, সমর্থন দিল, কে দিল না, এই আমাদের সাধারণ মানুষের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের যে একটা অধিকার আছে, সেটি থেকে ফিরে যাবে। নিজেদের ম্যান্ডেটহীন সরকার ব্যবস্থাকে টেনে নিয়ে যাবার অপচেষ্টা করবেন না। নুরুল কবির এবং ডক্টর গোলাম রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ অনুষ্ঠান আসার জন্য, বিশ্লেষণ করার জন্য। আমরা এই বক্তব্য দিয়েই শেষ করি যে একটি থমকে যাওয়া অবস্থার মধ্যে আমরা আছি, একটি ঝড়ের পূর্বাভাসের সম্ভাবনা রয়ে গেছে। সেরকম জায়গাতে কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ যেতে চায় না। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার সুফল ভোগ করতে চায়। এই স্বাধীন দেশে এত জঞ্জাল নিয়ে মানুষ বসবাস করতে চায় না। এই জায়গাটিতে দায়িত্ব রাজনৈতিক দলগুলো মুখে গণতন্ত্রের কথা বলে, মুখে জনগণের উন্নয়নের কথা বলে, কিন্তু বাস্তবে তার বিপরীত কাজ করে। এই বিপরীত কাজের জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখি যে রাজনৈতিক দলগুলো বের হয়ে আসবে, তাদের শুভবুদ্ধির উদয় হবে, বাংলাদেশে একটি শান্তিময় পরিবেশ ফিরে আসবে। প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান থেকে সঙ্গে প্রায় দর্শক আপনারা এতক্ষণ থাকলেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আগামীতেও থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।